5 marks and 10 marks question answers. বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলির বিবৃতি করুন। কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল হল মানুষের জীবন বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। কৈশোর কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডোলেসেন্স, যার লাতিন শব্দ অ্যাডোলেসিয়ার থেকে এসেছে। এই অ্যাডোলেসিয়া শব্দটি হলো পরিণত বয়সের দিকে এগিয়ে যাওয়া। জ্যা পিয়াজে কৈশোরকালের সংজ্ঞায় বলেছেন, দ্য এজ অফ গ্রেট আইডিয়ালস অ্যান্ড দ্য বিগিনিং অফ থিওরিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইম অফ সিম্পল অ্যাডাপ্টেশন টু রিয়ালিটি। নিচের কৈশোরকালের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। যুক্তি ও বিচারকরণের ক্ষমতা। কৈশোর বা বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে যুক্তি ও বিচারকরণের ক্ষমতা বিকাশ বিশেষভাবে লক্ষণীয়। এই স্তরে প্রতিটি ব্যক্তি নিজস্ব চিন্তা, যুক্তি ইত্যাদির মূল্যায়ন করতে পারে। 2. সমস্যা সমাধানের ক্ষমতা, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস। কিশোর কিশোরীদের মধ্যে এই স্তরে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভূত সমস্যাগুলি সমাধান করার ক্ষমতার বিকাশ হয়ে থাকে। কৈশোরকালে শিক্ষার্থীরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। 3. বিমূর্ত চিন্তনের ক্ষমতা, অ্যাবিলিটিস অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। কৈশোরকালের মানসিক বিকাশের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। যে সমস্ত বিষয় মূর্ত নয়, অর্থাৎ দেখা যায় না, সে সমস্ত বিষয় নিয়ে এই স্তরের শিক্ষার্থীরা চিন্তাভাবনা করতে পারে। 4. সামান্যীকরণের ক্ষমতা, অ্যাবিলিটি অফ জেনারেলাইজেশন। কিশোর কিশোরীদের মধ্যে এই স্তরে সামান্যীকরণের ক্ষমতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। তারা এই স্তরে বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তুর সামান্যীকরণ করতে পারে। 5. কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা, অ্যাবিলিটিস টু এস্টাবলিশ কজ ইফেক্ট রিলেশন। পৃথিবীর সমস্ত ঘটনার পেছনেই রয়েছে কার্যকলাপ সম্পর্ক। নির্দিষ্ট কোনো ঘটনার পিছনে কী ধরনের কার্যকলাপ সম্পর্ক রয়েছে তার নির্ণয় করার ক্ষমতা এই স্তরে বিকশিত হয়। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। দারিদ্র্য সম্পর্কিত ধারণাটি আলোচনার ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা উল্লেখ করা প্রয়োজন। যেমন অধ্যাপক আহুজা তার সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে 3 ধরনের দৃষ্টিভঙ্গির নিরিখে দারিদ্র্য বিষয়টি আলোচনা করেছেন। 1. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ, জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বিষয়, খাদ্য, পোশাক, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি। 3. নির্দিষ্ট সমাজভিত্তিক জীবনযাত্রার মান ও বৈষম্য। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাবগুলি হল: 1. পুষ্টির অভাব অথবা ল্যাক অফ নিউট্রিশন। দরিদ্র পরিবারের শিশুরা সাধারণত অপুষ্টিতে ভোগে, যার ফলে বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। 2. প্রতিরোধ শক্তির অভাব, ল্যাক অফ প্রিভেনশন অ্যাবিলিটি। যথাযথ সুষম খাদ্য ও টিকাকরণের অভাবে দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ করার শক্তি গড়ে ওঠে না। 3. পরিচর্যার অভাব, ল্যাক অফ নার্চারিং। দরিদ্রতার কারণে পিতামাতা উভয়েই কর্মে নিযুক্ত হওয়ায় দরিদ্র পরিবারের সন্তানরা পরিচর্যা থেকে বঞ্চিত হয়, ফলে তাদের মধ্যে বিভিন্ন নেতিবাচক মনোভাব গঠিত হয়। 4. নিরাপত্তাহীনতা অথবা ল্যাক অফ সিকিউরিটি। দরিদ্র পরিবারের শিশুরা অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তার অভাবে নানান অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। 5. মৌলিক চাহিদা পূরণে অসমর্থ, ফেইল টু মিট বেসিক নিডস। দরিদ্র পরিবারের অভিভাবকরা তাদের সন্তানদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে অসমর্থ হয়, ফলে সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটে না। পিয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রাক সক্রিয়তামূলক স্তরটির সময়সীমা হলো 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই স্তরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো: 1. সাংকেতিক চিন্তন, সিম্বলিক থট। প্রাক সক্রিয়তার স্তরে শিশুরা সংকেত ব্যবহার করতে পারে। এছাড়া শিশুদের মধ্যে ভাষা ব্যবহারের ক্ষমতা দ্রুত বিকাশ লাভ করে। 2. বিলম্বিত অনুকরণ বা ডিফার্ড ইমিটেশন। এই স্তরে শিশুরা কোনো কিছু দেখে বা পর্যবেক্ষণ করে কিছু সময় পর সেটিকে অনুকরণ করতে পারে। পিয়াজে যার নাম দিয়েছেন বিলম্বিত অনুকরণ। আত্মকেন্দ্রিক চিন্তন, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। প্রাক সক্রিয়তার স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিক চিন্তন, অর্থাৎ এই স্তরে শিশুরা মনে করে যে যাকে জানে বা চেনে সবাই তাকে জানে বা চেনে।
সে যাকে জানে বা চেনে সবাই তাকে জানে বা চেনে। এই স্তরে শিশুরা মূলত অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না। 4. সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। এই স্তরে শিশুরা সব কিছুকে সজীব বলে মনে করে, অর্থাৎ তারা জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা মনে করে পৃথিবীর সব কিছুর মধ্যেই প্রাণ আছে, যা সর্বপ্রাণবাদ নামে পরিচিত। 5. একমুখী চিন্তন। শিশুদের মধ্যে এই স্তরে একমুখী চিন্তনের প্রাবল্য দেখা যায়, অর্থাৎ শিশুরা কোনো একটি বিষয় বা ঘটনা একাধিক দিক দিয়ে নিয়ে চিন্তা করতে পারে না। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ, রুচি, পরিণমন, সামর্থ্য ইত্যাদি অনুযায়ী তাদের শিক্ষাদান করা আধুনিক শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। আর এক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের নীতিটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্বগুলি হলো: 1. সামর্থ্য অনুযায়ী দল গঠন, গ্রুপ ফরমেশন অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি। সামর্থ্যগত দিক থেকে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য বর্তমান। শিক্ষার্থীদের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী মনোবিজ্ঞানসম্মতভাবে দল গঠন করার ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্টস অফ মাল্টিপারপাস কারিকুলাম। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে পাঠ্যক্রম অনুসরণ করা হয় তা রচনা করার সময় ব্যক্তিগত বৈষম্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই কারণেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় বহুমুখী কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। 3. পরিণমনের উপর গুরুত্ব প্রদান, গিভিং ইম্পর্টেন্স অন ম্যাচিউরেশন। বয়সের তারতম্য অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে পরিণমনের পার্থক্য লক্ষ্য করা যায়। আবার একই বয়সের শিক্ষার্থীদের মধ্যেও দৈহিক, মানসিক ইত্যাদি দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায়। আর এই দিকটি মাথায় রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও ব্যক্তিগত বৈষম্যের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 4. শিক্ষামূলক নির্দেশনা, এডুকেশনাল গাইডেন্স। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সর্বজনীন শিক্ষার নীতিটি গৃহীত হয়েছে। এর ফলে সমাজের সর্বস্তর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে, আর এই সব শিক্ষার্থীদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী উপযুক্ত শিক্ষামূলক নির্দেশনা দানের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের নীতি বিশেষভাবে সাহায্য করে থাকে। 5. বৃত্তিমূলক নির্দেশনা, ভোকেশনাল গাইডেন্স। আধুনিক বিশ্বায়নের যুগে নতুন নতুন বৃত্তিমূলক কোর্সের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃত্তির তারতম্য অনুযায়ী সামর্থ্য, বুদ্ধাঙ্ক ইত্যাদি পৃথক হয়ে থাকে। সঠিকভাবে ব্যক্তিগত বৈষম্যের নীতি প্রয়োগই একমাত্র শিক্ষার্থীদের উপযুক্ত বৃত্তি নির্বাচনে সাহায্য করে থাকে। পরিশেষে বলা যায়, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই কোনো না কোনো প্রতিভা বর্তমান, আর ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীর পৃথক পৃথক প্রতিভা অনুযায়ী তাদের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়ে দেশের মানব সম্পদের উপযুক্ত বিকাশ ঘটানো আধুনিক শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য। প্রক্ষেপণ অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন। প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণিত হলো। সুবিধা: 1. সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের সহজ সমস্যাগুলি নির্ণয় করা যায়। 2. প্রক্ষেপণ অভিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। 3. বয়ঃসন্ধির সময় শিক্ষার্থীদের গৃহ পরিবেশ ও বিদ্যালয় পরিবেশে অভিযোজন সংক্রান্ত তথ্য সংগ্রহে সুবিধা হয়। 4. নিরক্ষর, প্রতিবন্ধী ও শিশুদের জন্য এই অভিক্ষা বিশেষ কার্যকরী। অসুবিধা: প্রক্ষেপণ অভিক্ষাগুলিকে ব্যক্তিগত প্রভাব লক্ষ্য করা যায়, যার ফলে সঠিক ফলাফল পাওয়া অনেক সময় সম্ভব হয় না। 2. মনোবিদরা প্রক্ষেপণ অভিক্ষার যথার্থতা নিয়ে সন্দেহ পোষণ করে। আদর্শায়িত প্রতিফলন অভিক্ষার সংখ্যা কম। 4.
এই ধরনের অভিক্ষার প্রয়োগ, পরিচালন ও মন্তব্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন হয়। আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। এটি 10 নম্বরের উত্তর। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। ব্যক্তিত্বের সংলক্ষণ নিয়ে যে সমস্ত মনস্তত্ত্ববিদ গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ মনোবিদ আইজ্যাক। তার মতে সংলক্ষণ হলো বিস্তৃত আচরণগত উপাদান যা ব্যক্তির প্রকৃতিকে বর্ণনা করে। অর্থাৎ সংলক্ষণের দ্বারা ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্য, যেমন ব্যক্তি শান্ত বা সহজেই উত্তেজিত, জানা সম্ভব হয়। তার এই তত্ত্বে তিনি ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণের সাহায্যে সংলক্ষণের 3টি মাত্রা সাইকোটিসিজম, বহির্মুখী বনাম অন্তর্মুখী এবং স্বাভাবিকতা বনাম মনোবিকার ব্যাখ্যার মাধ্যমে ব্যক্তিত্বকে বর্ণনা করেছেন। সাইকোটিজম, এক্সট্রোভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন, আর নর্মালসি আর নিউরোটিসিজম ব্যাখ্যার মাধ্যমে ব্যক্তিত্বকে বর্ণনা করেছেন। তার এই তত্ত্বকে পেন মডেলও বলা হয়। নিচে 3টি মাত্রার সম্পর্কে আলোচনা করো। সাইকোটিসিজম। আইজ্যাকের মতে এই ধরনের ব্যক্তিত্বের ব্যক্তিরা নিঃসঙ্গ, অসংবেদী, আত্মকেন্দ্রিক, লাজুক, ব্যক্তিসম্পন্ন, আবেগপ্রবণ এবং সামাজিক রীতিনীতি গ্রহণে অনিচ্ছুক ও দুঃসাহসিক কাজে ভীত হয়ে থাকে। 2. বহির্মুখী বনাম অন্তর্মুখী। বহির্মুখী ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হলো সামাজিক, বহির্মুখী, সংবেদী, আশাবাদী, প্রফুল্ল ইত্যাদি। অন্যদিকে অন্তর্মুখী ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হলো শান্ত, চাপা স্বভাবের, চিন্তামূলক, শৃঙ্খলাপরায়ণ, আত্মকেন্দ্রিক ইত্যাদি। 3. স্বাভাবিকতা বনাম মনোবিকার। আইজ্যাকের মতে মানসিক স্থিতিশীল ব্যক্তিত্বের অধিকারীরা স্বাভাবিক হয়ে থাকে। এরা সাধারণত শান্ত, স্থিতিশীল, স্বাবলম্বী হয়ে থাকে। এটি 5 নম্বরেরই প্রশ্ন। এই প্রশ্নটি আবার বড় আকারে আছে, 10 নম্বরেও আছে।